আসসালামু আলাইকুম। আজকে আমরা এসকিউএল ইনজেকশন নিয়ে আলাপ করব। এটা মূলত এসকিউএল সিকিউরিটি পারপোজে এই বিষয়টা আমাদের জানতে হবে। কারণ এসকিউএল এর মধ্যেও বিভিন্ন রকমের এসকিউএল এর উপরেও বিভিন্ন রকমের হ্যাকিং বা এসকিউএল কে ডেটাবেস বিনষ্ট করার চেষ্টা করা হয়। হ্যাকাররা এগুলি করে থাকে। তো এসকিউএল এর সিকিউরিটি যদি আমরা মজবুত না করি তাহলে ইনজেকশন করা যাবে। এই ইনজেকশন মানে মিন করা হচ্ছে যে এসকিউএল এর ভিতরে বিশেষ প্রক্রিয়ায় মানে নর্মাল ওয়েতেই হ্যাকাররা কিন্তু এসকিউএল এর মধ্যে ঢুকে যেতে পারে এবং এসকিউএল কে হ্যাক করতে পারে। তো প্রথমে আমরা বুঝি এসকিউএল ইনজেকশনের ব্যাপারটা আসলে কি, কিভাবে এই এসকিউএল কে হ্যাক করে। ধরুন আমাদের একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের মধ্যে লগ ইন পেজে সাধারণত ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে এবং সেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার ফলে সাবমিট করলে বা লগ ইন করলে তারপরে সফটওয়্যারটাতে অ্যাক্সেস পাই। তো এসকিউএল ইনজেকশন ইজ এ কোড ইনজেকশন টেকনিক দ্যাট মাইট ডেস্ট্রয় দ্য ডেটাবেস। এই দেখেন, ডেটাবেসকে ডেস্ট্রয় করতে পারে এই কোডের মাধ্যমে। তার মানে এটা কিন্তু সম্পূর্ণ কোডের মাধ্যমে করা হয়। এসকিউএল ইনজেকশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ওয়েব হ্যাকিং টেকনিক্স। এটা কিন্তু খুব কমন। এসকিউএল ইনজেকশন ইজ দ্য প্লেসমেন্ট অফ ম্যালিসিয়াস কোড ইন এসকিউএল স্টেটমেন্ট। ম্যালিসিয়াস কোড প্লেস করা হয় এবং এইভাবে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েব ইনপুটের মাধ্যমে এই ম্যালিসিয়াস কোডকে ইনপুট করে হ্যাক করা হয়। উদাহরণ দিলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। ধরেন এখানে সিলেক্ট স্টার ফ্রম ইউজার নেম, হোয়ার আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। আমরা সরাসরি এটা একটা এসকিউএল এ কোয়েরি করে দেখি। যেমন আমাদের এখানে অ্যাটেন্ডেন্স নামে একটা ডেটা বেজ আছে, সেখানের মধ্যে আমরা ইউজারকে ইউজারের মাধ্যমে এখানে ঢুকতে চাই বা কোনো ইউজার আছে কিনা সার্চ করতে চাই। যদি ইউজার থাকে তাহলে সেই ইউজারকে আমরা ঢুকতে দেব। যেমন আমরা সিলেক্ট স্টার ফ্রম ইউজার্স নামে এখানে একটা টেবিল আছে, সেই টেবিলে দেখি যে আমাদের অনেক ধরনের ইউজার্স এখানে আছে। তো ইউজার নেম দিয়ে সাধারণত ঢুকে, তো আমরা ধরেন এই কোনো একজন ইউজার অ্যাডমিন হয়তো এখানে ঢোকার চেষ্টা করছে, তাহলে আমরা অ্যাডমিন ইউজার কিনা কিভাবে চেক করব? আমরা হোয়ার ক্লজের মাধ্যমে এখানে চেক করব যে হোয়ার এখানে আছে ইউজার নেম। ইউজার নেম এটা হতে হবে ধরেন অ্যাডমিন, সরি এটা হতে হবে এই যে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং অ্যান্ড পাসওয়ার্ড হতে হবে, পাসওয়ার্ড হতে হবে এখানে, এখানে অবশ্য এনকোডেড করা আছে, তো এনকোডেডটাই দিই, অসুবিধা নাই। পাসওয়ার্ড হতে হবে ধরেন এটা। তো এখন অ্যাডমিন যদি সফটওয়্যারে ঢুকতে চায় তাহলে সে ইউজার নেম হিসাবে অ্যাডমিন লিখবে এবং পাসওয়ার্ড হিসাবে এটা লিখবে আসলে। হ্যাঁ, এটা লেখার পরে আমরা যদি এখন এক্সিকিউট করি তাহলে কিন্তু এরকম অ্যাডমিন নামে একটা ইউজার আছে এবং এরকম পাসওয়ার্ড আছে। সো তাকে পাওয়া যাবে এবং সফটওয়্যারে অ্যাক্সেস দিবে। কিন্তু যে অ্যাডমিন না, সে তো এই পাসওয়ার্ডটা দিতে পারবে না। এই পাসওয়ার্ডটা না দিলে সফটওয়্যার থেকে ধরেন আমরা যদি ইউজার নেম হয়তো কোনোভাবে দিতে পারছে কিন্তু পাসওয়ার্ড অন্য একটা কিছু দিচ্ছে ধরেন। তো এখন যদি এক্সিকিউট করতে চাই তখন কিন্তু কোনো ইউজার এখানে পাওয়া যাচ্ছে না, তখন সফটওয়্যার থেকে মেসেজ তার কাছে যাবে যে এই নামে কোনো ইউজার নাই। এটা হলো পদ্ধতি। এখন সফটওয়্যারের যে আহ, মানে ইউজার নেমের যে টেক্সট বক্সটা আছে, ধরেন সফটওয়্যারের ইউআই এটা একটা টেক্সট বক্স, এখানে ইউজার নেম দিতে হবে এবং এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো নরমালি এখানে অ্যাডমিন দিবে আর এখানে পাসওয়ার্ড যেটা আছে সেটা দিবে। তো না হলে এখানে হয়তো লগ ইন একটা বাটন থাকবে,
সেই বাটনের মাধ্যমে লগ ইন করবে। লগ ইন নামে একটা বাটন থাকবে। আচ্ছা, তো এখন এই ইউজার নেমের জায়গায় হ্যাকার কি করলো, বুদ্ধি করে এমন একটা জিনিস দিল যেটা এই কোডের মধ্যে বসে কোডটা ক্র্যাশ করে ফেললো, বা কোডটা কিন্তু ম্যালিসাস হয়ে গেল। কিরকম? ধরেন এই জায়গাতে অ্যাডমিন না লিখে ইউজার লিখলো, আমরা চলেন দেখি, ইউজার লিখলো এরকম একটা আহ, এরকম একটা জিনিস সে লিখলো। ধরেন সে ইউজার নেমের জায়গায় সে সে এটা দিল, এরকম একটা জিনিস দিল। এটাকে আমরা একটু কমেন্ট করে রাখি। তো এই জিনিসটা দিলে এখন অ্যাডমিনের জায়গায় তাহলে এই সেটা যে দিল সেটা এসে বসবে। তো চলেন আমরা অ্যাডমিনের জায়গায় অ্যাডমিনটাকে মুছে দিয়ে আমরা সেটা বসাই। আর পাসওয়ার্ড সে কিছু দিল না। তো সেটার মধ্যে এমন ভাবে কোড লেখা আছে, এমন কিছু জিনিস লেখা আছে, ইউজার নেমের জায়গায় যখন সেটা বসলো তখন দেখেন একটা চমৎকার, বলবো কিনা বুঝতেছি না, মানে একটা ম্যালিসাস ধ্বংসাত্মক ঘটনা ঘটলো। কিরকম ধ্বংসাত্মক ঘটনা ঘটলো, যে এই যে কোড অর অন ইকুয়াল টু ওয়ান বলে ডবল কোড, এই পর্যন্ত তো সে ইউজার নেম দিয়েছে। এই কোডটা আগের কোডের সাথে মিলেমিশে আসলে দেখেন এই ডবল হাইফেন দিয়ে এটাকে কিন্তু সে কমেন্ট করে ফেললো। তার মানে পাসওয়ার্ড আর দেওয়া লাগছে না। এখন ইউজার নেম হবে ফাঁকা, কিন্তু সে তো ফাঁকা দিতে পারে না, সে ইউজার নেম একটা দিয়েছে। অথবা 1 = 1 হতে হবে। তো ইউজার নেম ফাঁকা, ফাঁকা নামে কোনো ইউজার নেম তো নাই, সো এই ক্লজ দিয়ে কিন্তু কোনো ডেটা পাবে না। কিন্তু অর 1 = 1, এটা তো সত্য কথা, 1 সমান তো একই তো হবে। সো এইটা দিয়ে কিন্তু আবার এই হোয়ার ক্লজটা ট্রু হবে এবং আলটিমেটলি সব রেকর্ড পাবে। তার মানে হোয়ার ক্লজে কিছু থাকছেই না, হোয়ার ক্লজটা পুরো ইনভ্যালিড হয়ে যাচ্ছে। আবার একটু খেয়াল করে দেখেন, ইউজার নেম ব্ল্যাঙ্ক অর এত, অর কন্ডিশনে যদি এটা হয়ে যায় তাহলে মানে এখানে সব ডেটা পেয়ে যাচ্ছে, হোয়ার ক্লজ ইনভ্যালিড হয়ে যাচ্ছে। আর পাসওয়ার্ডকে তো আগেই কমেন্টের মাধ্যমে ইনভ্যালিড করা হয়েছে। কিন্তু ইউজার দেখেন ইউজার নেম হিসাবে খুবই বুদ্ধি করে এই জিনিসটা দিল, এটা ইউজার নেমের জায়গায় যেখানে অ্যাডমিন বা অন্য কোনো নাম আসার কথা ছিল সেখানে বসার পরে এই কোডটা ম্যালিসাস হয়ে গেল। এখন যদি আমরা রান করি দেখেন কিন্তু সব ইউজার পেয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমার সমস্ত ইউজারের ইনফরমেশন সে ছোট্ট একটা এই কোড লেখার ফলে পেয়ে যাচ্ছে। সে এখন যখন ইউজারের ইনফরমেশন পেয়ে যাচ্ছে সে তখন যে কোনো ইউজারের নাম দিয়ে এখানে পাসওয়ার্ড দিয়ে এবার কিন্তু সে ঢুকতে পারছে। তাহলে এই জিনিসটা সে ইনজেক্ট করলো, অর্থাৎ আমার এই যেটা আর কি আমাদের যেটা অ্যালাউড ছিল, যেখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার কথা ছিল, এটা তো সেই অ্যালাউড জায়গাতে সে এমন টেকনিক্যালি ইউজার নেমটা লিখলো যে কোডটা ম্যালিসাস হয়ে গেল এবং সেটা ধ্বংসাত্মক হয়ে গেল এবং সমস্ত ইনফরমেশন সে জেনে ফেললো। আরেকভাবে হইতে পারে, ধরেন কোনো কারণে আহ, আহ, সে হয়তো ইউজার আইডি হিসাবে সে এই একটা যে কোনো কিছুই দিতে পারে, সাথে সেমিকোলন দিয়ে ড্রপ টেবিল সাপ্লায়ার। ও জানে যে এখানে সাপ্লায়ার নামে একটা টেবিল আছে বা কাস্টমার নামে একটা টেবিল আছে। সো ড্রপ টেবিল কাস্টমার করলে কি হবে, এই জিনিসটা কিন্তু এই ইউজার নেমের এখানে আসবে, 105ও আসলো, ড্রপ টেবিল সাপ্লায়ারও আসলো। তো 100, ধরেন এইটা দিয়ে কোনো কাজ হইলো না, ইউজার নেম হইলো না, সে সফটওয়্যারে ঢুকতে পারলো না, ঠিক আছে। কিন্তু ড্রপ টেবিল সাপ্লায়ারটা তো আরেকটা কোড হয়ে গেছে, সেমিকোলন দিয়ে এখানে সেপারেট হয়ে গেছে। ড্রপ টেবিল সাপ্লায়ার দিয়ে কিন্তু সাপ্লায়ার কোডটাকে, সাপ্লায়ার টেবিলটা কিন্তু ড্রপ হয়ে যাবে। তাহলে একটা ধ্বংসাত্মক ঘটনা এখানেও ঘটলো। তো এভাবে এই যে কোনো টেক্সট বক্সের ভিতরে, বিশেষ করে এই ইউজার নেমের ভিতরে বা অন্য কোনো যেটা সাধারণ পাবলিক অ্যাক্সেস করতে পারে সেই সমস্ত টেক্সট বক্সের মাধ্যমে
এভাবে টেকনিক্যালি কোড ইনজেক্ট করে যদি আমার এসকিউএল সার্ভারের মধ্যে ধ্বংস সাধন করা হয়, কোনো একটা সিকিউরিটি ব্রেক করা হয়, তাহলে আমরা সেটাকে এসকিউএল ইনজেকশন বলি। এবং এই এসকিউএল ইনজেকশনের মাধ্যমে অতীতে দেখা গেছে অনেক বড় বড় ডেটাবেস কিন্তু ধ্বংস হয়ে গেছে। তাহলে এটার প্রতিকার আমাদের জানতে হবে। আমাদের প্রতিকার কি? এসকিউএল ইনজেকশন যাতে মানুষে করতে না পারে সেই ব্যাপারটা আমাদের জানতে হবে। সেটার জন্য আমরা স্টোরড প্রসিডিওর ইউজ করতে পারি, বিভিন্ন রকমের ওআরএম ইউজ করতে পারি। তারপরে আরো বেশ কিছু কাজ আছে, ইনিশিয়েটিভ আমরা নিতে পারি। যেমন ইউজারকে রোল বেস প্রিভিলেজ দিতে পারি, সবাই সবকিছু করতে পারবে না। তাহলে যদি কোনোভাবে ঢুকেও সফটওয়্যারে, সে যেন সব জিনিস না অ্যাক্সেস করতে পারে, এরকম রোল বেস প্রিভিলেজ হতে পারে। লগ স্টেটমেন্ট অ্যান্ড মনিটর টু ফাইন্ড আপনার এসকিউএল স্টেটমেন্ট। তারপরে হচ্ছে আপডেট ইউর সফটওয়্যার, মাঝে মধ্যে সফটওয়্যারকে আপডেট করতে হবে, ফায়ারওয়াল ইনস্টল করতে হবে। এগুলি হলো আমাদের মানে প্রিভেনশন। এগুলি হলো হাউ টু প্রিভেন্ট দ্য এসকিউএল ইনজেকশন। সব থেকে ভালো হয় যদি আপনি ডাইরেক্ট কোডের মধ্যে এসকিউএল কোয়েরি ইউজ না করে ওআরএম বা স্টোরড প্রসিডিওর ইউজ করেন। স্টোরড প্রসিডিওর ইউজ করে কি করে ইনজেকশন প্রিভেনশন করা যায় সেই ব্যাপারটা আমরা এখন একটু দেখি। ধরেন আমরা সরাসরি এভাবে কোয়েরি লিখে আমরা এসকিউএল এ সফটওয়্যারের মধ্যে না ঢুকে বা এসকিউএল এ অ্যাক্সেস না দিয়ে আমরা যদি একটা স্টোরড প্রসিডিওর বানাতাম। চলেন আমরা একটা স্টোরড প্রসিডিওর বানাই। যেমন ধরেন এখানে এই স্টোরড প্রসিডিওর কি হতে পারে, আমাদের কোডটা এখানে করা আছে। ক্রিয়েট প্রসিডিওর, আমরা হয়তো ইউজার লগইন নামে প্রসিডিওর করছি। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটো প্যারামিটার এখানে দিলাম, এই প্যারামিটার দুটো আসলে আসবে। তারপরে আমরা এই যে স্টোর প্রসিডিওরের বিগিন করলাম এবং সেখানে আমরা মূলত ইউজার নেম পাসওয়ার্ডটাকে প্রিন্ট করলাম এবং আমরা একটা সিলেক্ট স্টেটমেন্ট দিলাম। সিলেক্ট স্টেটমেন্টে আমরা দেখেন এবার কিন্তু এই স্টোর প্রসিডিওরের যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা প্যারামিটার হিসেবে আসছে সেটাকে এখানে দিয়ে দিলাম। এখন আপনারা বলবেন যে তাতে লাভ হইলো কি? সে তো আসলে ওই যে ম্যালিসিয়াস যে কোডটা দিয়েছিল সেটাই তো পাঠাবে, সেটাই তো এখানে আসবে, সেটাই তো আবার ইউজার নেমে যাবে। যাওয়ার পরে তো একই ঘটনা ঘটবে। না, একই ঘটনা ঘটবে না। কেন? চলেন আমরা দেখি। এটা আগে ক্রিয়েট করি। এক্সিকিউট করলাম। স্টোর প্রসিডিওরটা অলরেডি আছে বলছে ডেটাবেসে। তাহলে চলেন দেখি ডেটাবেসে কোথায় আছে আমাদের। এইখানে প্রোগ্রামাবিলিটি, স্টোর প্রসিডিওর, এখানে অলরেডি এই ইউজার লগইন নামে আছে বলছে। তো এটা ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে। আচ্ছা, হয়ে গেছে। এই যে ইউজার লগইন কিন্তু আছে। আমরা একটা কাজ করি, ইউজার লগইন 2 করি, আরেকটা করি। আচ্ছা, ঠিক আছে। ইউজার লগইন 2 আমাদের এখানে কিন্তু এসে গেল। তো আমরা আবার এটাকে রিফ্রেশ দিই। তাহলে আমরা ইউজার লগইন 2 নামে নতুন একটা স্টোর প্রসিডিউর এখানে দেখতে পাবো। এটা ওপেন হচ্ছে, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, এই যে ইউজার লগইন 2 নামে একটা চলে আসছে। এখন আমরা চলেন আমরা ওটাকে কল করি, অর্থাৎ আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড পাঠাই। সেটা আমরা কিভাবে করব? এইভাবে করতে পারি যে ধরেন আমরা একটা ইউজার নেম ডিক্লেয়ার করলাম, পাসওয়ার্ড ডিক্লেয়ার করলাম। ইউজার নেমের ভিতরে আমরা আগের বার যে ইউজার নেম দিয়েছিলাম সেটা ধরেন আমরা দিয়েছিলাম এরকম দিয়েছিলাম ইউজার নেম। সো এটা আমার ইউজার নেম। আর পাসওয়ার্ড ধরেন কিছু দিব না, পাসওয়ার্ড আমরা ব্ল্যাঙ্ক করে দিলাম। তো এটা করার পরে আমরা সেট করলাম ইউজার নেম এবং পাসওয়ার্ডে, এবং ইউজার লগইন 2 হয়ে গেছে আমাদের। এখন ইউজার লগইন 2 তে আমরা এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ডটা কিন্তু পাঠালাম, যেটা আমরা এখানে হার্ড কোডের যেটা করেছিলাম, এই যে এখানে যেটা দিয়েছিলাম সেটা একই জিনিস, কিন্তু এবার আমরা
চাচ্ছি প্রসিডিওরের মধ্যে পাঠাতে, এই যে ইউজার লগইন 2 এর মধ্যে। তো এটাকে এক্সিকিউট করি। তো এখন দেখেন এই যে কোনো ইউজার নেম কিন্তু আসছে না, কিন্তু এই একই ইউজার নেম এবং একই পাসওয়ার্ড দিয়ে যখন আমরা ডাইরেক্ট একটা কোয়েরির মধ্যে লিখেছিলাম তখন কিন্তু সমস্ত ডেটা এসেছিল। তাহলে আমরা স্পষ্টই বুঝতে পারলাম যে এই স্টোর প্রসিডিওর কিন্তু আমাকে প্রোটেকশন দিল। আমার স্টোর প্রসিডিওর ইউজ করলে আমরা স্টোর প্রসিডিওর একটা নিজস্ব গুণাগুণ বলতে পারি, বা স্টোর প্রসিডিওরের একটা ফ্যাসিলিটি ফিচার বলতে পারি। সে কিন্তু এইভাবে কোনো কিছু দিলে সে সেটা অ্যাকসেপ্ট করে না। মানে যেটা সে ফিল্টার করে দেখে যে কোনটা ইউজার নেম হওয়ার যোগ্য, না হলে সেটা অ্যাকসেপ্টই করে না। তো আমরা এই এসকিউএল ইনজেকশন সম্পর্কে আজকে আপনারা ধারণা পেলেন, এবং এই এসকিউএল ইনজেকশন অবশ্য এখন ম্যাক্সিমামই সবাই ওআরএম ইউজ করে, অনেকভাবেই অনেক সতর্ক হয়ে গেছে, এসকিউএল নিজেও এগুলি নিয়ে। কিন্তু আগের দিনে এই এসকিউএল ইনজেকশন কিন্তু খুব হতো, এবং অনেক ডেটাবেস কিন্তু এইভাবে ধ্বংস হয়ে গেছে। সো আপনারা আজকে এসকিউএল ইনজেকশন কি জিনিস হয়তো আগের থেকেই শুনেছিলেন, কিন্তু ঠিকভাবে বুঝতেন না। আজকের পরে আপনারা এসকিউএল ইনজেকশন সম্পর্কে ধারণা পেলেন, এবং এসকিউএল ইনজেকশনের প্রিভেনশনও আপনারা করতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।